সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আমি আছি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত দুজন মুখ। আছেন ওয়াকার ভাই, ওয়াকার এ চৌধুরী। উনি এমডি এবং সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ওয়াকার ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক হাসান মাহমুদ বিপ্লব। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিপ্লব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে ক্যাপিটাল মার্কেটে বর্তমান পরিস্থিতি দেখছি যে বাজার বেশ ভালো, এবং সবাই বলছেন এই প্রথম একদম এ টু জেড স্টেক হোল্ডার যারা আছেন সবাই বলছেন যে বাজার 2017-এ ভালো যাবে। যারা বিশ্লেষক ছিলেন, যারা খ্যাতিমান অর্থনীতিবিদ, তারাও বলছেন যে এইবার মনে হচ্ছে যে 2017-এ বাজার ভালো যাবে এবং তার ধারাবাহিকতায় বাজার এখন ভালো। কিন্তু সমস্যা অন্যদিকে, যেটি হচ্ছে যে আমরা কয়েকটি সেক্টরের তেমন টার্নওভার দেখছি না, বিশেষ করে মিউচুয়াল ফান্ড নিয়ে। আমরা গত সপ্তাহেও এই মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি। তো আজকে ওয়াকার ভাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা মিউচুয়াল ফান্ডের সমস্যার সুবিধাগুলো বা কোন দিকে প্রবলেম আছে, কোন দিকে ফোকাস করা দরকার, সেই বিষয়গুলো। কিন্তু আপনার কি মনে হয়, যারা অ্যাসেট ম্যানেজার আছেন, আমরা বেশ কয়েকটি অ্যাসেট ম্যানেজার নিয়ে আমরা বিভিন্ন দেখেছি যে তাদের সমস্যাগুলো আছে, কিন্তু আবার অনেক ভালো করছেন। অনেকে নিজেও স্যালারি নেন না, পুঁজিবাজারের স্বার্থে কাজ করেন। তো আপনার কি মনে হয় সার্বিক বিবেচনা এই ফান্ডগুলোর অবস্থা কি, টোটাল মিউচুয়াল ফান্ডের অবস্থা কি, বা কি করা উচিত? একটা বাজারে যদি ধরেন 5% মিউচুয়াল ফান্ড না থাকে, আমাদের বাজারের প্রায় মার্কেট ক্যাপিটালাইজেশন 3 লক্ষ কোটি টাকা। তো সেখানে কিন্তু একদম 5% থাকলে হলেও আমাদের 15,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ড থাকা উচিত, এবং 10% থাকলে সবচেয়ে ভালো, যেটি ইন্ডিয়া করতে সক্ষম হয়েছে, 10%-এরও বেশি। কারণ আপনি জানেন অনেকে কিন্তু লিটারেসি প্রোগ্রাম নেই, অনেকে 10 সালে হাত পুড়েছে, কারণ তারা জানে না যে কোন শেয়ারে কিভাবে বিনিয়োগ করলে। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছে, এখন বাংলাদেশ সরকারের যে বেতন স্কেল এসেছে, প্রচুর একটা পেনশন পাচ্ছে, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। এবং এটি কিন্তু একটা সূর্যোদয়ের মতো আমি বলছি, কারণ ধরেন আপনার সাউথ ইস্ট ব্যাংক, এনএলআই, তারপরে উনি নতুন যেটি করেছে মাত্র 9 মাসের মধ্যে 7.5% ক্যাশ ডিভিডেন্ড যারা দিচ্ছে, মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকে আকৃষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি পুরনো যারা ব্যর্থ, তারা তো নতুন করে ফান্ড আনতে পারবে না। আমরা তাদেরকে দিয়ে যদি আমরা টোটাল সেক্টরকে বিবেচনা করি এবং এই সেক্টরের বিরুদ্ধে চলে যাই, তাহলে কিন্তু বাজার ডেভেলপ কারা করে? বাজার ডেভেলপ করে নতুন আইপিও এবং এই ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা তাদের মানুষ থেকে টাকা এনে বিভিন্ন ফান্ডের বিভিন্ন সোর্স থেকে, সেটি ফরেন বলেন লোকাল বলেন, এই টাকাটা পুঁজিবাজারে ভালো শেয়ারে, আপনি যদি ওনাদের কেন যেই কয়টা ভালো, যারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে তাদের পোর্টফোলিও দেখেন, দেখবেন লার্জ ক্যাপ ভালো শেয়ারে তারা বিনিয়োগ করেছে। মার্কেট আমরা আশা করছি, আমাদের মাননীয় এসএসসি চেয়ারম্যান বলেছে যে মার্কেট 10,000 হলেও প্রবলেম নাই। তখন এই ফান্ডগুলো কিন্তু এক একটা দেখবেন যে বুক ভ্যালু 25 টাকা 30 টাকা চলে যাবে। তার মানে হচ্ছে শুধুমাত্র যে শর্ট টার্ম গেইন সেটা না, প্রত্যেক বছর যে ডিভিডেন্টের নিশ্চয়তা সেটিও না। কিন্তু দুঃখজনক হচ্ছে যখন একটা সেক্টর গ্রো করতে যায় আমাদের দেশে হচ্ছে কি, তখন আমরা অনেকগুলো নেগেটিভ দিকে নিয়ে আসি। আমার কথা হচ্ছে যারা খারাপ, যেমন ধরেন আমি একদম সরাসরি বলছি যে রেসের ম্যানেজমেন্ট সম্পর্কে আমি অত্যন্ত ব্যথিত, কারণ তারা প্রত্যেক বছর কাগজ দিয়ে দিয়ে এই তাদের হাতে 2,000 কোটি টাকার মতো ফান্ড, বিনিয়োগকারীরা কিন্তু আস্তে আস্তে প্রবলেমে পড়ছে, এই জন্য তারা নতুন ফান্ডও পাচ্ছে না। এবং আপনি জানেন যে ইয়ারসাইড সাহেবের যে কোম্পানি, সেটিও কিন্তু এখন যার জন্য লিকুইডেশনের পর কিন্তু তারা পায়নি। কিন্তু যারা ভালো করছে, ধরেন এই ভ্যানগার্ড বলেন বা আপনার সাউথ ইস্ট ব্যাংক, এনএলআই যারা পরিচালনা করেন, তারা তো আস্তে আস্তে আসলে ভিআইপি, এরা কিন্তু আরও এদের সম্ভাবনা আছে কয়েক হাজার কোটি টাকার ফান্ড পাবেন। এখন যদি আপনি এই সেক্টর সম্পর্কে নেগেটিভ বলেন, তাহলে ওনরা যারা বেতন না নিয়ে আজকে কষ্ট করে একটা মার্কেট ডেভেলপমেন্টের জন্য এসেছে, আমি জানি উনি গ্রিন ডেল্টায় থাকতে পারতেন, গ্রিন ডেল্টা বা ডিবিএইচের মালিক, এই সব জায়গায় লোভনীয় বেতন ছেড়ে দিয়ে একটা মার্কেটের জন্য এসেছেন, হয়তো এখানে কিছুদিন থাকবেন, আবার তার নিজের জায়গায় তারা চলে যাবেন, কারণ এটি তাদের পারিবারিক কোম্পানি বহু বছরের, তার ফাদারও বুঝে। এই সমস্ত লোক কিন্তু ডিসকারেজ হবে। ডিসকারেজ হলে হবে কি, আমরা মিউচুয়াল ফান্ড সেক্টর না দাঁড়ালে দিনের শেষে কিন্তু একমাত্র মিউচুয়াল ফান্ডই দেখেন, প্রতিটা প্রতিষ্ঠানের একটা টার্গেট থাকে, তারা শেয়ার বেচে দেয়, আবার কিনে, ফোর সেল দেয়। মিউচুয়াল ফান্ড একমাত্র কিন্তু
ভালো সময় বলেন খারাপ সময় বলেন আমরা একমাত্র বাজারটা প্রাতিষ্ঠানিক কিন্তু বিনিয়োগকারী বলতেই মিউচুয়াল ফান্ডকে বুঝি। কিন্তু আনফরচুনেটলি এটি আবার যখন একটু আলোর রেখা দেখছে তখনই অনেকে কিন্তু এটি নেগেটিভ দিচ্ছে। হ্যাঁ, যারা খারাপ করছে আমি তো আপনার সামনে দুটো নাম ধরেই বললাম যে খারাপ করবে, যেমন আমাদের যে এতগুলি কোম্পানি লিস্টেড, কোনোগুলি রেটিং ট্রিপলে, কোনোগুলি ওটিসি মার্কেটে ট্রেড হয়, সবাই তো আর এক না। আপনি যেমন ধরেন টপমোস্ট কোম্পানি বিএটিবিসির সাথে যদি আপনি এখন তুলনা দেন যে এই কোম্পানির, সে ধরেন আমি একটা নর্মালি বলি যে আপনার নাম হচ্ছে ওয়েস্টার্ন মেরিন, বলুন ওইটা এত ভালো, তো তার মানে কি কোনো কোম্পানি আর মার্কেটে আসার দরকার নাই? যে ওয়েস্টার্ন মেরিন খারাপ করেছে, আপনি কেন ভালোটার দিকে ওয়াকার ভাইয়ের কাছে তাকাবেন যেতে না? চাই যে বিপ্লব ভাই একটি বিষয় তুলেছেন যেটি আমার কাছে নতুন মনে হচ্ছে, সেটি হচ্ছে অনেকে স্যালারি নেন না। এই বিষয়টা আসলে কি? যদি আমি আপনার এই ভ্যানগার্ড থেকেই শুরু করি এবং এখানে আমি এই আপনার কথা দিয়ে আমি আসলে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে অবস্থা সেটি তুলে ধরতে চাই এবং আপনাদের উদ্দেশ্যটা তুলে ধরতে চাই। Thank you for the kind word, Biplab bhai, and thanks to you as well. I don't want to go into the personal package because I came with a vision and with a mission. Um, basically, আমার always একটা I get personal একটা পরিতৃপ্তি থাকে when you create something. এবং আমি মনে করি যে আমাদের মতো বাজারে যেখানে ইটস অ্যান ইমার্জিং মার্কেট, এবং ইমার্জিং মার্কেটে দুটো জিনিস কনস্ট্যান্ট। একটা হলো ইউ হ্যাভ মোর রিটেল ইনভেস্টার্স দেন দি প্রফেশনাল প্রফেশনাল ইনভেস্টার্স, আর এক হলো যে এখানে বেসিক্যালি রিউমার ড্রিভেন হয়। সো এইসব জায়গাতে আপনার প্রফেশনাল ফান্ড ম্যানেজার একটা দেয়ার এ রোল টু প্লে। অ্যান্ড আমার অলওয়েজ একটা কিক ছিল when I started my business career, তখন থেকে ছিল যে একটু ফর আ রোল টু অ্যাজ আ ফান্ড ম্যানেজার। ইনফ্যাক্ট সেই জন্যই আমি যখন when I took the helm of Green Delta Investments, আমি the board, I'm still a sponsor in Green Delta. আমি স্পন্সর ডিরেক্টর ছিলাম for 25 years, and যে Green Delta transforming into from a purely an insurance company to an investment firm, আমরা কয়েকজন played a big role into that, where we parked our profit into investments, both vertically and horizontally. এটার একটা বেনিফিট একটা দেখছি। আপনার গ্রিন ডেল্টা is not only a premier insurer in terms of asset, in terms of profitability, in terms of investments. I can proudly say it has created a benchmark, and অন্যান্য প্রাইভেট যত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে it has gone to a different height, a different level. That's why IFC, when আপনার 5-6 বছর আগে, when they decided to invest into the insurance market, then they went to কিছু premier financial institutions like Standard Chartered, HSBC and others. They all referred to one name, Green Delta, and I was also part of the process. And a financial sector, one of the first investment করা হয়েছিল কিন্তু in Green Delta. ওই ইয়ে থেকে I wanted to also আমি ব্রোকারেজ বলেন, মার্চেন্ট ব্যাংক বলেন, we have আমরা কিন্তু গ্রিন ডেল্টা থেকে করেছি। And then I wanted to see an opportunity as a fund manager. আমরা তো এই ভিশন থেকে এসেছি। এখানে কিন্তু my role is as the vanguard is not, besides being in the management level থেকে as a MD and CEO, but I also have a role of a promoter. So সেখানে I look at the bigger picture, not আপনার টাইনি ইয়ে থেকে। এবং এই মার্কেট, এবং তখন যেটা জানতাম না 2013-তে, আমরা তখন শুরু তো 2013 ফেব্রুয়ারি থেকে। তো আমরা অ্যাবসলিউটলি এই বয়সে এসে অ্যাবসলিউটলি স্টার্ট আপ কোম্পানি শুরু করেছি। এবং আই ক্যান সে দ্যাট আমরা কিন্তু এখনও, আমি আমার পার্টনার অফিসে আছি, কিন্তু only where we have invested is we believe in people. আমি আমার বাবার কাছেই শুনেছি। আমার বাবা বলেন যে you invest on people, they will be your asset, and that's what we have invested. আমাদের 12 জন একটা টিম আছে। We have আমাদের main emphasis is on research, analysis,
ফান্ড ম্যানেজমেন্ট। আপনার দুটো ফান্ডের টোটাল ইনভেস্টমেন্ট কত? মানে আমাদের fund manage করেন কত দুটা করে? ফান্ড আমরা শুরু করেছিলাম 250 কোটি টাকা দিয়ে, ওটা এখন আপনার কাছাকাছি 300 কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। আমরা ভ্যানগার্ড যে আমরা বিডি ফাইন্যান্স ফান্ডটা শুরু করেছিলাম 104 কোটি 32 লাখ এক্স্যাক্টলি প্রিসাইজ। আপনার রেকর্ডের আগ পর্যন্ত ছিল 119 কোটি 60 লাখ টাকা। আমাদের গ্রোথ হলো 8 মাসে যেটা দেখছেন, এবং উই হ্যাভ পেইড 7.5% ডিভিডেন্ড, which is আপনি যদি অ্যানুয়ালি অ্যাগ্রিগেট করেন 11.25%. I'm not happy at all, but we need to have what we are doing here in Vanguard is still creating a storyline. আমি এই জায়গায় একটু বিপ্লব ভাইয়ের ওপিনিয়ন দিতে যাচ্ছি যে 8 মাসে 7.5% ক্যাশ দিয়েছেন, এইটা শুধু ভ্যানগার্ড করেছে এরকম না আরো 2টি ফান্ড আচ্ছা, করছে? আমি জাস্ট শেষ করি। তো আমাদের যেটা হলো যে এখন আপনি দেখেন যে কোয়ার্টারলি আপনার রিপোর্টিং করতে হয়। জি। প্রতি কোয়ার্টারে কিন্তু ভ্যানগার্ড হ্যাজ বিডি ফাইন্যান্স ফান্ড হ্যাজ গ্রোন। আমাদের যদি পোর্টফোলিও আমাদের নেক্সট পোর্টফোলিও ডিসক্লোজ দিব আমাদের জানুয়ারি 1st উইকে, ডিসেম্বর 31st বিং দ্য ইয়ে, সেখানে দেখবেন যে আমাদের যে হোল্ডিংগুলি আছে, বাজার যদি এখান থেকে আরও 10% গ্রো করে, which I strongly feel it will, আমরা come January 31st we will come back to pre-dividend stature, যেটা আমাদের গত বৃহস্পতিবার যদি থাকে 11 টাকা 47 পয়সা ছিল আমাদের মার্কেটে এনএভি, এবং কস্টে ছিল 11 টাকা 36 পয়সা। তো আমাদের টার্গেট হলো যে বাই জানুয়ারি 31st উইল গো টু দ্যাট লেভেল, এবং বাই জুন 30th ইট শুড গো টু 12.5 টাকা লেভেলে। নাও আমাদের ফান্ডটা কত প্রাইসে করবে এটা মানে মার্কেট প্রাইস কত সেটা আপনাদের এখন ধরেন অ্যাডজাস্টমেন্ট আজকে বলে দেখে আসলাম 9 টাকা 60 প্রাইস অ্যাডজাস্টমেন্ট মানে ডিভিডেন্ড হওয়ার পরে। তো আমাদের ধরেন 12.5 টাকা যদি মার্কেট এনএভি থাকে সেটাতে আমাদের কোনো প্রভিশনিং করা নাই, এবং আমাদের এখন তো আমাদের হোল্ডিংটা আমরা ধরে রাখতে চাই অ্যারাউন্ড 18 থেকে 20টা লার্জ ক্যাপ স্টকের উপরে, মানে উইথ ফান্ডামেন্টালস। এবং আমাদের যেটা হলো যে আমাদের ভিশনটা হলো যে আমরা মেজর পোর্শন অফ ইট আমরা লং টার্ম রাখি, এবং শর্ট টার্ম মিডিয়ামে আমরা কিছু ট্রেড করি। আমাদের ভিশন হলো যে উইল গিভ হায়ার ডিভিডেন্ড দেন দ্য মানি মার্কেট রেট। অ্যাট দ্য সেম টাইম ওটার ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পরেও দ্য ফান্ড শুড গ্রো। যেটা আমরা 104 কোটি টাকা দিয়ে শুরু করেছি 32 লাখ টাকা দিয়ে, সেটা 10 বছরের পরে আমাদের ভিশন হচ্ছে আফটার পেইং হেলদি ডিভিডেন্ড, স্টেডি ডিভিডেন্ড, ফান্ড শুড গো অ্যাট লিস্ট টু 250 কোটি টাকা। দ্যাটস দ্য ভিশন উই হ্যাভ। এই ভ্যানগার্ডের মতো তো আরো কয়েকটি ফান্ড করছে এবং তাদের ডিভিডেন্ড পে আউটও ভালো। তো তাহলে যারা ক্যাপিটাল মার্কেটে যারা ইনভেস্টমেন্ট নতুন করবেন কিংবা যারা পেনশন ফান্ড এই বাজারে আনতে চান, যারা ঝুঁকি কম নিতে চান, তারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কেন করছে না? এটির একটি বড় কারণ হচ্ছে আপনি দেখবেন যে অনেকগুলো ফান্ড ম্যানেজার আগের তারা এমন কিছু কাজ করেছেন, ওই যে বিশেষ করে আপনার বোনাস শেয়ার ইস্যু করে, মানে যেটা আরআইআই মানে রিইনভেস্টমেন্ট আরআইইউ করার কারণে দেখবেন যে তারা আসলে মানুষ তো কিছু পায়নি, এবং দেখবেন যে 10 টাকার ফান্ড 4.5 টাকা 5 টাকা ট্রেড হয়ে একটি মানে নেগেটিভ ইমেজ ছিল। অনেকগুলো ফান্ড হ্যাঁ, 5গুলি আছে এখন, এগুলি মানুষ এখনো কিনে না, কারণ এগুলি ক্যাশ ডিভিডেন্ড দেয় না, সব নিজের কাছে রেখে দেন। নিজের কাছে রাখার দরকার কি, ওই যে উনি বললেন একটা ফান্ডে তো ওনারা 1% কমিশন পান। তো আপনি যত ফান্ডের সাইজ বাড়বে, আপনি যদি আরইউ দিয়ে দিনের শেষে আপনি কিছু পার্সোনাল বেনিফিট পাবেন, কিন্তু বাজারে সীমাহীন ক্ষতি হবে। তো এখন নতুন জেনারেশনে উনি যদিও পুরনো ব্যবসায়ী, এই সেক্টরে নতুন এসেছেন, বা আপনি ওই সাউথ ইস্ট ব্যাংক এনএলআই বারবার বলছি, বা ধরেন আরও কিছু, যেমন ধরেন আপনার 10টার মতো কোম্পানি আছে, এডি ক্যাপিটাল, এবং এই যে এদের যে পজিটিভ ভিউ, এটাকেই কিন্তু বাজার যেহেতু এখন 1000 কোটি টাকার উপরে রেগুলার লেনদেন হচ্ছে, 1500 কোটি হবে, 2000 কোটি হবে, প্রচুর ফান্ড আসবে। এই টাইমটায় আমরা এই যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করেছেন, যা মিউচুয়াল ফান্ড আসছে, তাদের আমাদের সহযোগিতা করতে হবে। গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন থাকবে আরও ভালো ভালো আইপিও আনা। আসলে ডিএসির মেইন কাজ থেকে তারা আসলে ডিফোকাসড হয়ে গেছে, বা ব্রোকারদেরও 4টা ভালো আইপিও কিন্তু তাদের আনা উচিত, অ্যাটলিস্ট 1 মাল্টিন্যাশনাল, 3 গভর্নমেন্ট।
এই কাজটা না করে দে আর কনসেন্ট্রেটেড অন মোর মানে একদম ডে টু ডে। এখন আপনার ফান্ড যে পরিমাণ ফ্লো হচ্ছে, আপনি যদি ঠিক সেই পরিমাণ ভালো কোম্পানি না আসে তাহলে তো দেয়ার উইল বি এ বাবল। এখন দেখবেন যে আপনি অনেক জেড গ্রুপের শেয়ার গত 6 মাসে 3 গুণ 4 গুণ হয়েছে। গভর্নমেন্টেরই 2-4টা শেয়ার আছে যেগুলি চিনিকল, এগুলি রিজার্ভ লস বিশাল, কিন্তু কেন হচ্ছে স্ক্রিপ্টের অভাবে। মানুষ এসে দেখে আর এই শেয়ারটার দাম 8 টাকা 9 টাকা আছে, আমি বাই করি। মানে এখনও রিটেল ইনভেস্টমেন্ট ডিবেটে তারা এখনও সমস্ত কিছু ফান্ডামেন্টাল সম্পর্কে জানে না। ফরেনাররা কিন্তু দেখবেন ভালো কয়েকটা শেয়ারের বাইরে, 8-10টা শেয়ারের বাইরে কোনো ফরেন ইনভেস্টমেন্টই নেই, কারণ ডিএসসিতে তো এখন দেয়া থাকে কোন শেয়ারে কতটুকু ফরেন ইনভেস্টর। তার মানে একটা পজিটিভ এনভায়রনমেন্টে আমাদের সবার চিন্তা করতে হবে যে আমি ব্রোকার অ্যাসোসিয়েশন বা আমি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, উনি হচ্ছে যে ধরেন আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনে, সবাই ইন্টিগ্রেটেড হতে হবে। কেউ কাউকে যদি মানে আপনি ডিগ্রেড করতে চায় তাহলে তো বাজারের ক্ষতি হবে। দিনের শেষে বাজারে তো প্রত্যেককে স্টেক হোল্ডার। এর জন্যে আপনার মাধ্যমে এবং আমি যারা মাননীয় এসএসসিকেও বলছি যে তারাও কম্বাইন্ডলি এফেক্ট নেবে, সবার সাথে বসা। শুধুমাত্র যে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডার, ওনাদেরও একটু, আমি ওনাদের সম্পর্কে সামনেই বলছি, ওনাদের একটা শক্তিশালী সংগঠনটা তৈরি করতে হবে, যারা রেগুলার ধরেন অর্থমন্ত্রী, এসএসসি বা তাদের যারা রেগুলেটর আছে তাদের সাথে বৈঠক করে কিভাবে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে আরও গ্রো করা যায়, যেটি ওনাদের পক্ষে সম্ভব। এখন দেখা যাচ্ছে যে গত 2 বছরে কিন্তু ব্রোকার বলেন বা মার্চেন্ট ব্যাংক বলেন, প্রচুর কিন্তু এই মিটিংগুলি করার পর একটা বেনিফিট পেয়েছেন। এখন যার কাজ তাকে তো একটু এগিয়ে যেতেই হবে, এবং আমার ধারণা যে আজকের পর থেকে ওয়াকার ভাই যেহেতু আছেন, উনি ওনাদের টোটাল যে মানে ইটা আছে, টোটাল অ্যাসোসিয়েশন, এরাও অ্যাক্টিভ রোল প্লে করবে বাজারে। একটু ডিফার করছি বিপ্লব ভাইয়ের সঙ্গে, যেটা হলো যে ধরেন রিস্কের ব্যাপারে বললেন, আমি হাসানকে ব্যক্তিগতভাবে চিনি, আই নো হিম ফর অল ইয়ার্স। আই থিঙ্ক দ্যাট এই মার্কেটে শুড বি আ ব্লেসিং দ্যাটস সামওয়ান, হাসান is a bona fide investment banker. So is Riaz Islam. So ওদের মতো লোক যখন আসছে, ওরা যখন আসছে তখন হ্যাঁ ওদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, টাইমিং ওয়াজ ভেরি রাইট। যে ওই সময় একটা প্রিভেলিং একটা ইনভেস্টমেন্ট একটা কন্ডিশন ছিল কিন্তু মার্কেটে। আপনি যদি দেখেন যে 2010-11 যখন মার্কেট খুব ভলাটাইল ছিল, এসএসসি কিন্তু ফ্রিকুয়েন্টলি আপনার নোটিফিকেশন দিয়ে রুল চেঞ্জ করছিল কিন্তু, এবং এমন হয়েছে যে 1 মাসে 84টা নোটিফিকেশন এসেছে একই দিনে, একই রুলের উপরে 3-4বার ওইটা দেখেছি কিন্তু। একটা হচ্ছে ওই সময় একটা মেজর একটা হিন্ড্রেন্স ছিল আমাদের মার্কেটের জন্য, যেটা 75% অফ দ্য ইনভেস্টমেন্ট, ফান্ডের ইনভেস্টমেন্টটা ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন্টু ক্যাপিটাল মার্কেট নো ম্যাটার হোয়াট। এবং মার্কেট যখন ধসের পরে এই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি ছাড়া যে একটা সেক্টরের উপর যেটা খরচ পড়েছিল এই এসএসসির হিট যে এই এতে, এবং তখন তারা চাচ্ছিল যে আর্টিফিশিয়ালি মার্কেটটাকে আটকে কখনোই এটা কোথাও হয় নাই, এটা করতে চাইছিল তারা। এটা বিকজ অফ ল্যাক অফ নলেজ, একটাই কারণ, ল্যাক অফ নলেজ অ্যান্ড ল্যাক অফ ডিরেকশন ফ্রম দি রেগুলেটরি সাইড। সো সেখানে আপনি দেখেন আমি সময় আমার রোল ছিল অ্যাজ এ প্রমোটার অফ 4টা ফান্ড। আমাদের দেখেছি আমাদের 10 টাকা আমাদের ফান্ডটা অবভিয়াসলি যখন মার্কেট যখন পড়ে গেছে 48 বিলিয়ন থেকে কমে 13 বিলিয়নে যখন চলে আসে, তখন আপনার এবং 75% আপনি যদি ইনভেস্ট করে থাকেন, তো সেখানে আপনার কি আমাদের যখন গ্রিন ডেল্টা ফান্ড আসে তখন মার্কেট ছিল 7,000। তো যখন এটা আপনি যখন 3700 লেভেলে চলে আসে বা 4,000 লেভেলে চলে আসে, তখন আপনার ইনভেস্টমেন্ট ওরকম ডাউন হয়ে যাবে। একমাত্র ফান্ড ম্যানেজার যে ওই সময় রেগুলেশনের বাইরে কাজ করেছে ইজ ভিআইপিপি। কয়েকটি শেয়ার, হাতে গোনা কয়েকটি শেয়ারের দাম প্রতিনিয়তই বাড়ছে, এবং ঘুরে ফিরে এগুলোর ভলিউমও প্রায় 1 কোটি 1.5 কোটি শেয়ার প্রতিদিন ট্রেড হচ্ছে এক একটি কোম্পানির, এবং এগুলোর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ দেখা যাচ্ছে। আর ওই সেক্টরের অন্যান্য কোম্পানিগুলো আছে হয়তো এদের চেয়ে ভালো ফান্ডামেন্টালি, কিন্তু সেই শেয়ারগুলো বাড়ছে না। মানে আমি আপনাকে একটু কথা বলি যে কোনো বাজার, আমাদের তো 10 সালে একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে বাজার আবার তৈরি হয়েছে। তো সবসময় বাজারে কিন্তু কিছু শেয়ার যদি দ্বিগুণ না হয় তাহলে কিন্তু বাজারে বিনিয়োগকারী আসবে না। কারণ বিনিয়োগকারী কখন আসে? যখন দেখে একটা বাজার সাস্টেনেবল, এখানে কিছু প্রফিট পাওয়া যায়। যার জন্য এখন যে ধরনের শেয়ার বাড়ছে, এগুলি যদি ধরেন আমি অনেকগুলোর সাথে ফান্ডামেন্টালি ডিফার করি, এবং আমি নিজে এই ধরনের শেয়ার কখনো কিনি না।
কিন্তু আমি যদি বলি যে এগুলি ঠিক হচ্ছে না, আর সারা পৃথিবীতেই যখন বাজার ওঠার চিন্তা করে তখন লো ক্যাপ, ক্ষুদ্র ক্যাপ, যেহেতু রিটেল ইনভেস্টর বেশি, এখানে কিছু রিটেল ইনভেস্টর আছে যারা মানে অনেকে প্ল্যান করে এই জিনিসগুলিকে একটু বুম করে। কারণ আইনের মধ্যে যদি হয়, যদি এসএসসির গ্রস কোনো আইন ভায়োলেশন না হয়, কিছু মার্কেট বুমে কিন্তু পজিটিভ দিক আছে। কারণ এগুলি আর কয়দিন থাকবে? আপনি যখন 1,000 কোটি হচ্ছে, তো কয়দিন পরে কিন্তু এই প্রাইসগুলি আনজাস্টিফাইড হয়ে যাবে। দেখবেন পি এমন জায়গায় চলে যাবে, ডিভিডেন্ডের সাথে মিসম্যাচ হবে, কিন্তু বাজারে তো ফান্ড আসছে, তখন বাজার কিন্তু ভালো শেয়ারে ডিপেন্ড করবে। আপনি যদি এখন এগুলিই বন্ধ করে দেন, তখন হবে কি, বাজারে তো প্রফিট, মানুষ যদি প্রফিট না দেখাতে পারে, যে কোনো ব্যবসায় কখন আসে? যেমন ধরেন বাংলাদেশে এখন সিমেন্ট, রড বলেন বা অন্য অন্য যেগুলি ইনফ্রাস্ট্রাকচার বা পাওয়ারে এত বড় অনেক কোম্পানি কেন হয়েছে? এক নম্বর হচ্ছে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ারে প্রচুর ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু বড় বড় গ্রুপ তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে দেশের অর্থনীতিটা জোয়ার হয়েছে। এখন আমি যদি প্রথম দিকেই নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে থাকি, কিন্তু যদি কোনো দুর্বল মধ্যভিত্তিক শেয়ার কারসাজির মাধ্যমে, যেহেতু এসএসসির এখন স্টেট অফ আর্ট আপনার সার্ভেলেন্স সফটওয়্যার আছে, সেগুলি হলে কিন্তু এসএসসিকে মাস্ট অ্যাকশন নিতে হবে। আর কয়েকটা হচ্ছে টেকনিক্যাল রিজনে বাড়ছে, টেকনিক্যালিটি তো সারা পৃথিবীতে আছে, সেটিতে আমি হয়তো ধরেন ফান্ডামেন্টালের বাইরে, আমি বা উনি যেহেতু লার্জ ক্যাপ, উনি বললেন যে অল্প কয়েকটা ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া উনি বাইরে যান না, আমরা হয়তো যাব না, কিন্তু বাজারে কিন্তু স্রোত থাকতে হবে। মানে আপনি ধরেন একটা সাগরে মাছ ধরতে যাবেন, সেই সাগরে যদি মাছ না থাকে, তাহলে তো প্রচুর সংখ্যক ট্রলার আপনার অনুমোদন থাকবে না। ওয়াকার ভাই, এই জায়গায় যদি আসতে চাই যে আমি সম্প্রতি যেটা আমরা জানি যে বিএসসি এর মনোভাবটা এরকম যে বাজার যেখানেই যাক, বিএসসি চেয়ারম্যানও বলেছেন যে বাজার 10,000 ইন্ডেক্সে গেলেও কোনো সমস্যা নাই যদি কারসাজি না হয়। তো বিএসসি এবং একটি জিনিস চাচ্ছে যে বাজার, যে প্রাইস বাজার নির্ধারণ করবে প্রাইস, কিন্তু কারসাজি যেন না হয়, এবং ডিএসসির যে অযাচিত হস্তক্ষেপ সেটিও বিএসসি ভালো চোখে দেখে না। তো তার সেই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে বর্তমান বাজারে যেগুলো বাড়ছে, হয়তো বিপ্লব ভাই যেটা বললেন, নতুন যখন মার্কেট একটু আপ হয় সবগুলোই, এই সব মার্কেটই এরকম হয়, কিন্তু তারপরও বিনিয়োগকারীরা কী করবেন? ধরেন আপনি যদি ব্যাংকের কথা বলেন কিংবা লিজিংয়ের কথা বলেন কিংবা পাওয়ারের কথা বলেন, সবগুলো কিন্তু বাড়ছে না। কিছুগুলো দেখবেন যে 50%, 70% বেড়ে গেছে, কিছুগুলো হয়তো ওই প্রাইসই রয়ে গেছে। তো যারা ওই আগের প্রাইসগুলোতেই রয়ে গেছে, তাদের হাতে যে শেয়ারগুলো আছে, তারা আসলে কি করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে সব সময় হয়, আর এই ধরনের হয়ে আসে মার্কেটে আপনার এরকম এরকম এই মুভমেন্টগুলো সবসময় আসবে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে যে টু পিক অ্যান্ড চুজ দ্য রাইট শেয়ার ফর আ রাইট ফান্ডামেন্টাল অ্যান্ড ফর আ রাইট ভ্যালু প্রপোজিশন। কিন্তু আপনি দেখেন যে আমাদের দেশে যেটা এইটা ইমার্জিং মার্কেটে, যেটা আমি একটু আগেই বলেছি যে মোর রিটেল ইনভেস্টর, তো রিটেল ইনভেস্টররা কিন্তু সবসময় ধরা খায় একদম লাস্টে গিয়ে। তো এখনও আপনার যে এই ধরনের আপনার কিছু কিছু শেয়ারের আমরা কিছুক্ষণ ব্রেকের মধ্যে আলাপ করছিলাম, আমরা অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার উইড লাইক টু অ্যাভয়েড ইট। যত ধরনের সুইটনার থাকুক না কেন আমরা ঢুকি না, বিকজ আমাদের যে অ্যানালিটিক্যাল যে রিপোর্টগুলি আমরা যে করি, সেখানে কিন্তু ওদের কোনো যেখানে আমরা ট্র্যাক রেকর্ড দেখি যে কোয়ার্টার টু কোয়ার্টার, ইয়ার টু ইয়ার, এবং তাদের অ্যাট দ্য সেম টাইম কারা ম্যানেজমেন্ট আছে, কারা কারা কোম্পানির মালিকানা আছে, ওই মার্কেটের সেগমেন্টটা কীরকম, ইকোনমি রিফ্লেক্টেড। একটু আগে বিপ্লব ভাই বললো যে এখন আপনার যে উন্নয়নের একটা জোয়ার এসছে, সেখানে আপনার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যতগুলি সেক্টর আছে, ইউল সি আ গেইন। এই জায়গায় যদি আমি একটু অ্যাড করি, যে একটি কোম্পানি যারা রড তৈরি করে, বাংলাদেশের পায়োনিয়ার, এবং অনেকেই জানেন যে অনেক বড় বড় ডিলার তাদের টাকা জমা দিয়ে আসে, তারপরও রড পান না। সেই কোম্পানিটির শেয়ারের যে ধরনের ওঠানামা আমরা গত 1-2 বছরে দেখছি, এবং এখানে বেশিরভাগ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তারা কিন্তু এত বড় একটি কোম্পানি, এত মার্কেট শেয়ার যাদের, সেই বিবেচনায় বিনিয়োগ করেছেন, কিন্তু বিনিয়োগ করে বারবার প্রতারিত হয়েছেন। এখন ইস্যু কোনটা? ওইটা ভালো কোম্পানি সেইটা, নাকি ম্যানেজমেন্টে কারা আছেন সেটা? কারণ ওই কোম্পানি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কমন কোম্পানি, এবং তাদের ইপিএস এর যে জালিয়াতি, এটা একদম স্পষ্ট। এইটা এখন আমি বলি আপনার, এগুলি এখন যে কিছু কিছু রিফর্ম এসছে, আমরা যে বলছি 2017 যে একটা ভালো ইয়ার যাবে, কিছু কিছু কারণ আছে, কিন্তু
বিকজ কিছু কিছু স্ট্রাকচারাল রিফর্ম এসএসসি অলরেডি করে ফেলেছে, ওটার বেনিফিট আমরা দেখবো, কিন্তু আমরা অলরেডি দেখছি, এবং এটা আমরা আরও ইট উইল বি রিফ্লেক্টেড। আপনি দেখেন যে বাংলাদেশে যদি আমি ইকোনমিক যদি ইয়েতে দেখেন, আপনার 2011 যখন মার্কেটটা পড়ে তখন ছিল আমাদের 150 বিলিয়ন ছিল, ওকে, জিডিপি সাইজ। এখন এটা 250 বিলিয়নের মতো এসছে। মার্কেট ক্যাপ ছিল আপনার 48 বিলিয়ন আপনার 2011-এ যখন মার্কেট ক্র্যাশ করে, কমে 13 বিলিয়নে এসেছিল, এখন আপনার আবার 42 বিলিয়নে। বাট মার্কেট ইজ মাচ হেলদিয়ার দেন হোয়াট ইট ওয়াজ ইন 2011। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় এই মার্কেটে? আমাদের একুইটি ইজ অনলি 2 বিলিয়ন। এটা বিভিন্ন কারণ আছে, বিকজ অফ আপনার ওই মার্জিনের ক্ষেত্রে আছে, মার্জিন ইজ আ বিগ ক্যান্সার ইন দিস মার্কেট, এখনও আছে কিন্তু। এবং কিছু আপনার যেমন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের উপরে আপনার ক্যাপ করে দেওয়াতে ফিনান্সিয়াল ইনস্টিটিউট এখানে ঢুকতে পারছেন না। আপনার এই মার্কেটে রিটেল ইনভেস্টর বেশি। রিটেল ইনভেস্টর ক্যানট ড্রাইভ আ মার্কেট, ড্রাইভ করবে কিন্তু প্রফেশনাল ইনভেস্টররা, ফান্ড ম্যানেজাররা, ইনস্টিটিউট কিন্তু। সো এই ধরনের এখন ওই ধরনের রিফর্মগুলি করতে হবে কিন্তু। তো সেখানে আসতে গেলে আপনার ওই রিফর্মটা এখন দরকার। আর আমার মনে হয় যে আপনি যে শেয়ারের কথা বললেন, আমরা এখনও ওটাতে যদিও আমরা কিছু সুইটনারের গন্ধ পেয়েছি, দেখেছি, আমরা এখনও করিনি। উইড লাইক টু সি মোর স্টোরি লাইন, উইড লাইক টু সি দেয়ার অ্যাকশনস ইন দ্য ফিউচার। তারপরে আমরা ভেবেচিন্তে দেখবো করবো কি করবো না। বিকজ আমরা কিন্তু 100-150টা স্টক নিয়ে কাজ করি না, কিন্তু আমরা কাজ করি 20টা থেকে 18টা। আপনারা কি করেন সেটা তো আসলে আপনি ডিসক্লোজার দিলেই দেখতে পারবে বিনিয়োগকারীরা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিনিয়োগকারীরা আপনাদের কথা শুনে আসলে কি সিদ্ধান্ত নেবেন? আমার মনে হয় যে এর জন্য কিন্তু ওনাদের ভালো কোম্পানি না, কিন্তু তার ফান্ডামেন্টালি স্ট্রং, আপনি দেখবেন মানে পি 5-6। আবার অনেকে আছেন যে আপনি অলিম্পিকের কথা ধরেন, অলিম্পিকের পি কত হাই, তারপরে ফরেন ইনভেস্টররা কিন্তু বিনিয়োগ করছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি ইনভেস্টর, আমি ইনভেস্ট করে আমি কি পাচ্ছি? তার কি ইচ্ছে মতো অ্যাকাউন্টস তৈরি করছে, ইচ্ছে মতো প্রাইস আপ ডাউন করছে, মালিক এখানে জড়িত কিনা, সেই বিষয়গুলো। আপনি অলিম্পিকের কথা বলছেন, অলিম্পিকে একটা ইভেন ফরেন ইনভেস্টর কিন্তু ঢুকে গেছে, হ্যাঁ, at 280 290 লেভেলে ঢুকেছে, ইভেন 300 লেভেলেও ঢুকেছে কিন্তু। কেন? বিকজ দে সি দ্য গ্রোথ ইন দ্য কোম্পানি, দে সি আরো ওদের ডিভিডেন্ড পলিসিগুলি দেখেছে, এবং দেখেছে যে তারা কোন কোন সেক্টরে যাচ্ছে, আরো ওদের এক্সপ্যানশনে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলি কিন্তু আপনি যেমন হিডেলবার্গ ইজ another very very lucrative stock. GP is a very lucrative stock to have. MJL is a very lucrative stock to investments. So আপনার স্কোয়ার এটা বারে বারে একটা হেলদি ডিভিডেন্ড দেওয়ার পরেও আপনার কিন্তু গ্রোথ আমরা কিন্তু দেখছি কিন্তু ওরা। সো এই ধরনের আপনার রেনেটা বলেন, আপনার ইভেন UPGL, হ্যাঁ। সো এই যে এই আপনার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য, এবং আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম। আমি এখানে মার্কেটিং করতে আসিনি আমাদের সেক্টরটাকে। আমার মনে হয় বিনিয়োগকারীদের আসা উচিত যে মিউচুয়াল ফান্ডে আসা উচিত, যেখানে আপনার একটা হেলথ এবং কোন মিউচুয়াল ফান্ডে 35টা মিউচুয়াল ফান্ড আছে, 35টা। দেখবেন যে আজকাল তো ডিসক্লোজার দিতে হয়, ডিসক্লোজার দেখে আপনি দেখবেন যে ওই ফান্ডের আন্ডারে কি কি ধরনের অ্যাসেট আছে, নন লিস্টেড এবং নন লিস্টেড, এবং ওই ফান্ড থেকে কী ধরনের ডিভিডেন্ড দিচ্ছে, এবং ভবিষ্যতে কী ধরনের ডিভিডেন্ড দেওয়ার একটা ক্যাপাসিটি আছে কিনা সেটা, এবং এইটার উপর আপনার ক্যারেট দেওয়া আছে কিন্তু আপনার ডিভিডেন্ডের উপর আপনার একটা সার্টেন ক্যারেট আছে আপনার। এরপরে দেখা যাচ্ছে আমরা দেখছি যে যেমন কিছু গত বছর দেখেন একটা পার্টিকুলার ফান্ড ম্যানেজারের উপরে অনেক নেগেটিভ এসে এসছে, এবং আমরা দেখেন ফান্ডগুলি কিন্তু দেখেছি যে আপনার 3 টাকা 4 টাকা ইভেন 5 টাকা 6 টাকা লেভেলে চলে এসছে, 3 টাকা 4 টাকা লেভেলে চলে এসছে। সেই ফান্ডগুলি এখন দেখছি দেখেন যে কিছু ওই ফান্ডগুলি পারফর্ম করছে, কিন্তু আমরা কিন্তু লার্জ হোল্ডিং নিয়েছি। আমাদের 5% অফ আওয়ার ফান্ড সাইজ ইজ আ মিউচুয়াল ফান্ড, এবং আমরা কিনেছি 5.5 6 টাকা লেভেলে। আমরা আপনার ডিভিডেন্ড খাওয়ার পরেও দেখছি যে দেয়ার হ্যাজ বিন এ গ্রোথ অফ ইট, এবং দেখুন ইচ্ছা করলে আপনি দেখবেন আপনার হোল্ডিংগুলি যদি দেখেন মেইনলি কিন্তু এই বছর থেকে শুরু করে দেখছি আপনার মোর অফ কর্পোরেট ইনভেস্টার্স হ্যাভ টেকেন ইট,
দ্যান দ্য রিটেল কিন্তু ফ্লোটিং শেয়ার পাবেনই না, কিন্তু 1% পাবেনই না। 2% এবং এই দেখবেন যে আগামী বছর এটা 8 টাকা লেভেলে চলে যাবে। জি, এই যে বিনিয়োগকারীদের যে একটি চিন্তা ভাবনা যে আমি বিনিয়োগ করে এত বছর 5 বছর লোকসান করেছি, এখন আমি মুনাফা করব, কারণ আপনি করছেন আমি করতে পারছি না, এই কারণে আমার হাতের শেয়ারটা একটু লস আছে, 10% বিক্রি করে যেটি বাড়ছে সেটি কিনছি, কিন্তু যেটি কিনছি সেটি কিন্তু একদম সর্বোচ্চ প্রাইসে যে আমি কিনছি এবং আমার আবার লোকসান করছি। বলছি, একটা গতকালই রিপোর্ট এসে চাঙ্গা বাজারে একটা পাওয়ার কোম্পানি খারাপ বাজারে যেটি অনেক প্রফিট দিয়েছে, এখন সবাই কিন্তু 30-40% লসে আছে। কারণ আপনি যদি মানে ফান্ডামেন্টাল না দেখে কিনেন, আপনাকে জিনিসটা বুঝতে হবে 2 বছর মার্কেট ভালো যাবে। আপনি খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার চিন্তা, আমি একটা জায়গায় ব্যাংকে 5% 7% পাচ্ছি, 30-40% ইয়ারলি যদি আমি এখন টার্গেট করি, আর যে বছর খুব ভালো হবে 100%, এটাই যথেষ্ট। আমি 500%, 5000% কামাবার যদি চিন্তা মাথায় থাকে, তাহলে এন্ড অফ দ্য ডেতে কিন্তু আমার সব টাকা ওই মানে মার্জিন রুলে ইকুইটি মাইনাস হয়ে যাবে, এবং দিনের শেষে আপনি যাদেরই 10-এ কামিয়েছিল অধিকাংশের অবস্থা, যদি আপনি সাংবাদিক দীর্ঘদিন আছেন, তাদের প্রত্যেকের খুব খারাপ অবস্থা। কারণ কি, প্রত্যেকটা গ্রিডটাকে আপনাকে একটা লিমিট দিতে হবে। আর এই যে বাড়ছে, আপনি জানুয়ারির থেকে, আমি আপনাকে এই প্রোগ্রামেই বলছি, আপনি জানুয়ারির 10 দিনের মাথায় দেখবেন টোটাল সিনারিও ইজ চেঞ্জ। এখন যেগুলি বাড়ছে সেগুলি বাদ দিয়ে যেসব সেক্টরগুলি ভালো, আর যে রড কোম্পানিটির কথা বলেছেন, তারা দেশের শ্রেষ্ঠ মানে টার্নওভারে বলেন $1 বিলিয়ন কোম্পানি, তাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমিও মনে করব যে ফাইন্যান্সিয়াল অ্যাক্ট হওয়ার পরে, যেটি আপনার শুধু চেয়ারম্যানের জন্য আটকানো আছে, অ্যাক্টটি পাস করা আছে, সার্চ কমিটির মানে দিলেই এসব কোম্পানিতে কিন্তু 100% গ্রোথের সম্ভাবনা আছে। মানে এমন কোম্পানির এমন দাম হয়েছে, তার সাথে যদি আপনি ওটি কম্পেয়ার করেন, ওটি কোনো মতে ওই প্রাইসে থাকতে পারবে না। আমি বিনিয়োগকারীদের বলবো, আপনারা 15-20টা স্টক সিলেক্ট করেন যারা গত 5 বছর ভালো ডিভিডেন্ড দিয়েছে, ম্যানেজমেন্ট ভালো, আর পি কিন্তু আপনার 5-6 হলেই ভালো, এমন কোনো কথা নেই। কারণ অনেক সময় আন্ডার পি মানে হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট খারাপ অথবা কোম্পানি ইনহেরিট দুর্বলতা আছে। আর খুব গ্রোথ কোম্পানির পি কিন্তু ভালো হতে পারে। যেমন অলিম্পিকের কারণ হচ্ছে বাংলাদেশে বিস্কুটের উপর যে ট্যাক্স বসিয়েছে, তার কারণে অলিম্পিক 7-8 বছর ভালো করেছে, তারা সেকেন্ড লাইন চালু করতে যাচ্ছে। ফরেনাররা যখন একটা বড় স্টেক নিয়ে নেয়, অ্যাটলিস্ট 40%, যে সমস্ত ব্যাংক ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু ফরেনাররা একটা ব্যাংকে 40% থাকার কারণে ওটাই কিন্তু প্রায় 150% গেইন আছে ধসের পরেও, এবং আরও গেইনের আশা করছে। তার মানে হচ্ছে ফরেনাররা যেগুলিতে 35-40% ইনভেস্ট করেছে, এখন ডিএসসি ডাটা দেখলেই পাওয়া যায়, সেই সব কোম্পানি এবং গ্রোথ কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, পাওয়ার কোম্পানি এবং লোকাল, যেহেতু ফার্মাসিউটিক্যালে কনজিউম বেশি, এটার থেকে দেখে দেখে যদি আপনি ভালো কোম্পানি কিনতে পারেন, এবং ব্যাংক লিজিং যেগুলির ডিভিডেন্ড ইল্ড ভেরি হাই কিন্তু প্রাইস কম, ব্যাংক এবং কোম্পানিগুলি ব্যাড এন্ড পারফর্মিং লোন যদি 5%-এর নিচে থাকে, এগুলি কিনে নিশ্চিত মুনাফা আপনার সামনে আগামী বছর অপেক্ষা করছে। এই যে জানুয়ারি চলে আসছে, মার্চ থেকে ডিভিডেন্ড দেওয়া শুরু হবে, এখন কি ডিভিডেন্ডকে ফোকাস করা উচিত? না, শুধু শুধু ডিভিডেন্ড না। আমি বিপুল ভাই কথা সুর ধরে বলছি, আপনি দেখেন 2011-র পরে মার্কেট ক্র্যাশের পরে একটা জিনিস সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে। কিন্তু আগে হতো কি, আপনার ইনভেস্টরের সেক্টর বাই সেক্টর ইনভেস্ট করতো, এটা মুখস্থ ছিল আপনার। জানুয়ারির পর থেকে দেখা যেত ফাইন্যান্সিয়াল মার্কেট সেক্টরে ইনভেস্ট করতে, বিকজ অফ আপনি যেটা বলেন অ্যান্টিসিপেশন অফ ডিভিডেন্ড। জুন মাসে পাওয়ার সেক্টরে, তারপরে আপনার এরপর অগাস্ট থেকে আপনার লো ক্যাপ। এখন কিন্তু ওই ধরনের নাই। কিন্তু ইনভেস্টর এখন অনেক অনেক বেশি মুন্সিয়ানা পরিচয় দিচ্ছেন অন ইনভেস্টমেন্টের ব্যাপারে, বিকজ টাকা হারালে আপনি অবভিয়াসলি আরও দেখবেন বেশ কিছু ইনভেস্টর চলে গেছে, বা যারা রয়ে গেছে তারা কিন্তু আপনার ভেবেচিন্তে ইনভেস্ট করছে। এখন কিন্তু ওই সেক্টরিল না, সেক্টরের মধ্যে দেখবে যে কোন 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 প্রাইস, যেমন ভাই বললো যে ব্যাংকিং সেক্টর এখনও ওই আপনার 11 ডামাডোলে তারাও কিন্তু এখনও ইয়েতে আছে। কিন্তু সবাই আপনার হয়তো কিছু আপনার পুরোপুরি রিফ্লেকশন আসেনি আপনার ডিসক্লোজারে, কিন্তু এনপিএল বলেন বা আপনার লস বলেন, অন ক্যাপিটাল লস বলেন, অন মার্জিন লেন্ডিংয়ে বলেন, এবং অলসো ক্যাপিটাল লস অন দ্য শেয়ার। তো সেখান থেকে আপনি দেখেন যে এই ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি যে ব্যাংকের এক্সপোজার তখন কী ছিল, তখন আপনার 10% অফ ইয়ে ছিল, আপনার লাইবিলিটি ছিল, ঠিক তো? কিন্তু ওই সময় বাংলাদেশ ব্যাংকের খড়গের আগে আপনার 30% লেভেল কিছু কিছু
ব্যাংক চলে গিয়েছিল। বেশিরভাগ ব্যাংক 20% বাফার ছিল। তো ওই লসগুলি কিন্তু বেশ কিছু ব্যাংক অ্যাডজাস্ট করেছে, অনেকে করেনি কিন্তু। এবং ওটা এই জিনিসগুলি একটা এফেক্ট আছে কিন্তু তারপরে আমরা দেখেছি যে কিছু ব্যাংক, দু একটা ব্যাংক মানে আপনার হিউজ গ্রোথ আছে। এবং আপনার লিজিংও দেখেছি, বেশিরভাগ লিজিংয়ের অবস্থা খারাপ, কিন্তু দুটা তিনটা লিজিং কিন্তু ভালো করছে কিন্তু। সো আমরা ওই জিনিসটা এখন আপনার ইনভেস্টর দেখা উচিত ফান্ডামেন্টাল, আপনার একটু অ্যানালাইসিস করা উচিত আপনার। ইউ ডোন্ট নিড টু বি রকেট সায়েন্টিস্ট টু ডু দ্যাট। আপনি দেখবেন যে উচিত যে এই কোম্পানিটা কী ধরনের ডিভিডেন্ড পলিসি আছে, কী ধরনের গ্রোথ আছে, কী ধরনের ম্যানেজমেন্ট চালাচ্ছে, কারা মালিক আছে, এবং ওই সেক্টরে তাদের গ্রোথগুলি কীরকম হয়েছে। সো ওই অনুযায়ী কিন্তু আপনার ইনভেস্ট যেমন আমরা এখনও দেখি যে ব্র্যাক ব্যাংক, আপনার বলছেন যে 35-40 লেভেলে বলছেন যে ইটস ওয়ে আপ, বাট এটা একটা সিগনিফিকেন্ট। আপনি দেখেন ওরা কিন্তু স্ট্রেংথ লেভেল 50 টাকাতে রেখেছে, 60 টাকাতে রেখেছে। আপনার ব্র্যাক ব্যাংকের একটা বড় সেল হয়েছে, বড় বিনিয়োগকারী সেল করেছেন, তারপরেও কিন্তু সেটা প্রাইস পড়ে নাই। না, বিকজ আপনার কিনছে কারা, ফরেন সব এখানে কিন্তু ব্র্যাক বলেন, আইডিএলসি বলেন, কিনছে কারা? কিনছে হলো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বাংলাদেশ, দেশের ভিতরে, দেশের বাইরেও। অনেকেই বলে থাকেন যারা দীর্ঘদিন ধরে বাজারে আছেন, যারা 2010-এ অনেক বড় বিনিয়োগকারী ছিলেন, এখনো তাদের অবস্থান ভালো। এরকম বেশ কিছু বিনিয়োগকারীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা একটা কথাই বলছেন, আপনাকে কিছু বুঝতে হবে না, সবচেয়ে কম দাম যেটা আছে সেটা কিনেন, প্রফিট নিশ্চিত। এটি হচ্ছে তারা যাইতে বলুক, সবচেয়ে বড় কথা হচ্ছে টাকাটা আপনার টাকা হারাই গেলে কেউ ওই বিনিয়োগকারী এসে আপনাকে টাকা দিবে না। তাদের কথা না শুনে আপনি একটু ট্রেন্ড ফলো করেন, দেখেন। আমি যে বলবো না আপনি আপনার ফান্ডের 60% ফান্ডামেন্টাল দেখেন, 40% ট্রেডিংয়েও যদি আপনি ট্রেডিং করে যদি ভালো করতে পারেন, তখন আপনি আপনার বিনিয়োগের। কিন্তু আমাদের এখানে হচ্ছে আপনি টোটাল একটা জাঙ্ক শেয়ারে আপনারটা তো বিনিয়োগ করবেন, প্লাস এখনও 1:1, যে যদিও এসএসসি 0.5 বলেছে, আগের অ্যাকাউন্টগুলিতে কিন্তু একটা সুবিধা আছে, একটু বেশি দেওয়া যায়, কারণ আপনি মার্জিন রুলের 5 ধারাটা বন্ধ আছে। এইভাবে আপনি 1 টাকায় আরও 2 টাকা নিয়ে এগুলিতে বিনিয়োগ করে স্টাক আপ হয়ে পরবর্তীতে সব টাকা হারালে দিনের শেষে কিন্তু মনে রাখবেন আপনার টাকা আপনার। কোনো বিনিয়োগকারী যার 1000 কোটি টাকা আছে, সে কিন্তু আপনাকে একদিন একবেলা খাওয়াতে পারে, কিন্তু আপনার সংসার কিভাবে চলবে। আমি এমনও ইনভেস্টরদের জানি, এখন অ্যাটলিস্ট আমাদের 32 লাখ থেকে 33 লাখ ছিল, বিও অ্যাকাউন্ট 13 লাখ বন্ধ হয়েছে, 5-6 লাখ লোক গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়েছে, কারণ ঢাকায় তারা একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে, যাদের এটা একমাত্র জীবিকা, দে ক্যান নট সাস্টেইন। তো এত বড় রিস্ক আপনি নেবেন কিনা? তারা তো গেম করেছে, তাদের স্ক্যান্ডেল আছে। আপনি যদি দেখেন, আপনি ব্যাংকের অবস্থা দেখেন, যে শেয়ারগুলো 7 টাকা 8 টাকা ছিল, যারা ওই 7 টাকা 8 টাকা দেখে কিনেছে, সবগুলো কিন্তু দেখেন এখন একটা ভালো জায়গায় চলে গেছে। আপনি যদি লিজিং এর কথা দেখেন, আপনি যদি পাওয়ার সেক্টরে দেখেন, আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখেন, যে একই ফান্ডামেন্টাল হয়তো ওটার যা স্ট্রেংথ, এটার হয়তো কাছাকাছি, এইটার দাম অনেক কম, কিনে রাখলে কিন্তু দেখা যাচ্ছে ভালো মার্কেটে প্রফিট করছে। এত প্রফিট হচ্ছে না। আমি আপনাকে বলি 2010-এর পরেও যারা লোকাল কোম্পানির মধ্যে রেনেটা, স্কোয়ার, অলিম্পিক আর মাল্টিন্যাশনাল কোম্পানি কিনেছিল, অনেকের 700%, 300% গ্রোথ। আর আপনি যতই এই ঘুরাবার গল্প বলেন, তাদের 30% গ্রোথও নাই। মূল ফান্ড আপনি 2010-এ যদি 100 কোটি টাকা ইনকাম করেন, সেটিও এখন 300 কোটি টাকা। একদম লাস্ট কমেন্ট, যদি মিউচুয়াল ফান্ড এবং বর্তমান বাজারের সাথে যদি সামঞ্জস্যটা বলেন। আমি বলবো যে মিউচুয়াল ফান্ড যে ইনভেস্টমেন্টটা হলো যে ওয়েটেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, সামষ্টিক ইনভেস্টমেন্ট আপনার মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট মিলিয়ে। তো সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং রিটেল ইনভেস্টরদের জন্য এই ফান্ডে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা ইজ মোর প্রুডেন্ট, বিকজ এখানের মধ্যে ক্যারেট যেগুলি আছে সেগুলি আপনি দেখেন ব্যাংকে রাখলে আপনার ইন্টারেস্ট উপর আপনার ট্যাক্স আছে, ডিভিডেন্ডের উপরে এখন পর্যন্ত আমাদের 25,000 টাকা পর্যন্ত একটা ক্যাপ আছে। আমরা চেষ্টা করছি এটা তুলে দেওয়ার জন্য। ক্যাপিটাল গেইন যখন হবে, আপনি দেখে যে সো সেখানে পুরোপুরি কিন্তু ক্যাপিটাল গেইন একটা ওয়েভার আছে কিন্তু। তো আর ইউ ক্যান টেক অনলি লার্জ স্ক্রিপ্ট ইন্টু মিউচুয়াল ফান্ডস। সো আমি মনে করি যে এই 2017-তেও আমি মনে করি অ্যাটলিস্ট 15 থেকে 20% বাড়বে কিন্তু প্রাইস মুভমেন্ট হবে অন ফান্ডে, অন মিউচুয়াল ফান্ডে। ওয়াকার ভাই এবং বিপ্লব ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।